আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা ট্রেড ফাইন্যান্সের একটা ম্যাথের পুরোপুরি একটা বিষয়টা দেখব। আর এটা ছিল আহ 97 বা 96তম পরীক্ষার এবং 98তম পরীক্ষারও এই ধরনের অঙ্ক আসছে। কিন্তু এই জায়গায় গত ক্লাস যেটা ছিল ওটা বলছি যে এখন ওনারা একটা অঙ্কে 20 মার্ক না রেখে তিনটা, দুইটা এভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। একটায় 10 আর বাকি দুইটায় 5 5 করে 10, এই হচ্ছে 20 মার্কের একটা অঙ্ক দিচ্ছে ওনারা আমার। সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আরো একাধিক নিয়মের অঙ্ক শিখতে হবে। আর আহ, অসুবিধা হচ্ছে এটা। আর সুবিধা হচ্ছে যে আগে একটা অঙ্ক ভুল হইলে 20 মার্কে কাটা যেত, এখন হয়তো একটা ভুল হলে 5 যাবে বা 10 যাবে, আর বাকি 10 থাকবে। এটা হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে আরো কিছু নিয়মের অঙ্ক শিখতে হবে এবং আরেকটু সময় ব্যয় করতে হবে আর কি এই অঙ্কের পিছনে। এটা হচ্ছে আমাদের অসুবিধার বিষয়। যাই হোক, ওনারা যেভাবে চায় এবং প্রশ্ন যেভাবে সেট করে সেইভাবে আমাদের এই কাজ, আমাদের পড়াগুলো এইভাবে শিখতে হবে। আর এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইয়াটা বিষয়টা বোঝা, যে আমরা ব্যাংকের একজন ব্যাংকার হিসাবে আমাদের কাছে ডলার আছে। যেমন আমাদের কাছে টাকাও থাকে, তেমন আমাদের কাছে ডলার থাকে, পাউন্ড থাকে, বিভিন্ন দেশের মুদ্রা থাকে। কারণ কি, আমরা মানি এক্সচেঞ্জের হিসাবেও, বিশেষ করে এডি ব্রাঞ্চগুলি যেগুলো আমাদের অথরাইজড ডিলার, এডি ব্রাঞ্চ যেগুলো বাংলাদেশ ব্যাংক থেকে কি করে মনোনীত, নমিনেটেড এডি ব্রাঞ্চ যেগুলো আমরা বলি, ওই ব্রাঞ্চগুলোতে টাকার যেমন আদান প্রদান করা যায়, সেই সাথে ডলারও আদান প্রদান করা যেতে পারে। আপনি কিন্তু কেনা কেনা বেচা করতে পারবেন বা নিতে পারবেন। এই কাজগুলো অথরাইজড ডিলার অর্থাৎ ব্যাংকগুলো, রেডি ব্রাঞ্চ যেগুলো আছে, যে যে ব্যাংকের ওরা করতে পারে। এখন আপনার এই জায়গায় যারা ফরেন এক্সচেঞ্জে কাজ করেন সাধারণত, তারা এই কাজটা করে থাকে। এবং আমাদের দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার আমানত গ্রহণ আর ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রফিটের চেয়ে প্রায় সহজ এবং বেশি অ্যামাউন্টে প্রফিট করার একটা ওয়ে হচ্ছে এই ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের এলসি প্রক্রিয়ার মাধ্যমে, এলসির কমিশন বা টাকা বিদেশে প্রেরণ বা টাকা বিদেশ থেকে আনয়ন করার মাধ্যমে করা যাবে। এই যে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা, আমরা জানি যে ফরেন রেমিটেন্স আছে। এই রেমিটেন্সটা আবার দুই ধরনের, এটাও তো সবাই আমরা জানার কথা। এর মধ্যে একটা হচ্ছে যে ওয়েজ আর্নার রেমিটেন্স। এটাতে কোনো আপনার খরচ নেই, অর্থাৎ শ্রমিকরা অথবা ফরেনাররা বিভিন্ন সেক্টরে কাজ চাকরি করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে যে টাকাটা প্রেরণ করে, ওইটা হচ্ছে আমাদের পরের ওয়েজ আর্নার ফরেন রেমিটেন্স। আরেকটা হচ্ছে কি আমার এক্সপোর্ট রেমিটেন্স। ওই রেমিটেন্সে কিন্তু আপনার ব্যয় আছে। যেমন ব্যয় আছে, আপনি যে প্রোডাক্টটা এক্সপোর্ট করতেছেন, এটা যদি র মেটেরিয়াল থেকে শুরু করে, মেশিনারি থেকে শুরু করে, এক্সপার্ট কর্মী থেকে শুরু করে সকল কিছু যদি আপনার দেশে আসে, তাহলে আপনার এই জায়গায় ওয়েজ আর্নারের যে
ওই রেমিটেন্সটা বেশি ভালো। কারণ এই জায়গায় ওয়েজ আর্নার আপনার এরকম বিশাল অঙ্কের একটা মানুষ বিদেশ চলে যাচ্ছে, এরা বাইরের দেশে কাজ করে উন্নত করতেছে, ওই দেশকে অর্থনীতিকে সচল রাখতেছে, আর আপনি পেলে কিছু রেমিটেন্স পাচ্ছে, অর্থাৎ এই মানুষগুলো মেয়াদা শ্রম আমরা কাজে লাগাইতে পারতেছি না, ব্যর্থ। সেই ক্ষেত্রে যদি আমার দেশের পণ্য এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মেশিনারি থেকে শুরু করে তার ডাইভার্সিফিকেশন করা, তার ভেরিয়েশন করা, নানাভাবে ব্যবহার উপযোগী করা, সকল কিছু যদি আমার দেশের মাধ্যমে হয়ে থাকে, দেশের জনগণ এটা করে এবারে ফিনিশ প্রোডাক্টটা বিদেশে প্রেরণ করে, আর বিদেশিরা এটা ভোগ করবে, কনজিউম করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওয়েজ আর্নারের চেয়ে আমাদের বেনিফিটটা বেশি। কিন্তু আমাদের দেশে যে আমরা এত চিল্লাপাল্লা করি যে বিষয়টা নিয়ে, গার্মেন্টস সেক্টর, জানি না, আমি এত অর্থনীতি যতটুকু বুঝি বা মনে হয় এই গার্মেন্টস সেক্টর দিয়ে আসলে আমাদের যে খুব বেশি আহামরি কোনো কিছু হয়েছে বা হচ্ছে, বিষয়টা ততটা মনে হচ্ছে না। কারণ কি, আপনার যদি ফরেন এক্সচেঞ্জের আমাদের বৈদেশিক রিজার্ভ, মুদ্রা রিজার্ভের যে অবদান, কার অবদান বেশি, এটা দিয়ে কি কাজ হচ্ছে? যেমন আমাদের দেশে যতগুলো আমরা আমদানি রপ্তানি করি, যত টাকা কত সর্বশেষ একেবারে বাংলাদেশ ব্যাংকের যেই অ্যাকচুয়াল ফিগারটা, এটা হচ্ছে 38 বিলিয়ন ডলার। আমরা তো 52 53 কত ডলারে বলছি, এগুলো বাদ দিয়ে 38 বিলিয়ন ডলার এক্সপোর্ট করা হচ্ছে। এর মধ্যে 85% হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর। এই 85% গার্মেন্টস সেক্টর যে আমরা যদি রপ্তানি করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের ইনপুটও প্রচুর ইনপুট করতে হবে। এর যতটুকু রপ্তানি মূল্য, এর প্রায় 70-80% আমাদের কি করতে হয়, বাইরের দেশ থেকে এই আমাদের কাপড়, সুতা, রং যা আছে সবকিছু ইম্পোর্ট করে আনতে হয়। আরেকটা কি করতে হয়, আমাদের দেশের মানুষের খালি শুধু একটাই কাজ হয়, এবং রাখবে, যাও ঘরে যাও, আমি এখান থেকে ক্লাস করে আসছি, যাও। বাইরের দেশ থেকে আসে, এই যে গার্মেন্টস এর আপার লেভেল ম্যানেজমেন্ট ইন্ডিয়া, শ্রীলঙ্কা আছে, এই যে কাজগুলো, এর জন্য অনেক ক্ষেত্রে আমাদের এই এই গার্মেন্ট এই ধরনের ইন্ডাস্ট্রি অনেক দেশকে একেবারে যে উন্নত রাষ্ট্রে বা আপনার রিজার্ভ প্রচুর আসবে এরকম হবে। যেসব দেশ এইভাবে আপনার ফরেন রিজার্ভে এক্সপোর্ট দ্বারা ডেভেলপ করতে চায় বা মজুদ বাড়াইতে চায়, তাদের নিজস্ব সকল কিছু নিজস্ব পণ্যটা পুরোটাই তাদের নিজস্ব পণ্য। আর এতগুলো কথা বলার মূল মুদ্রা কথা হলো যে আমাদের করতে হবে, যারা ফরেন ডিপার্টমেন্টে আছে তারা ডলার কেনাবেচার সাথে জড়িত থাকবে, ডলার বৈদেশিক মুদ্রা কেনাবেচার সাথে জড়িত থাকবো আমরা। এই জায়গায় কিভাবে জড়িত থাকবো, একটা হচ্ছে আমরা কি করব, বিদেশে আমাদের অনেক এই যে ফরেন রিক্রুটার্স, অনেক কর্মী আছে, হয়তো এটা হচ্ছে আপনার বৈধ বা অবৈধ যেভাবেই হোক, তারা কিন্তু আমাদের দেশে ডলার নিয়ে যাচ্ছে, তারা ডলার, আবার কিছু কিছু আপনার দেশে ডলার আসবে। এই ক্ষেত্রে আমরা মুখ্য ভূমিকা যদি চ্যানেলের মাধ্যমে এই কার্যক্রমগুলো করা হয়, তাহলে কিন্তু অবশ্যই এটা ব্যাংকিং চ্যানেল। সেই ক্ষেত্রে আপনি একজন হেডি ব্রাঞ্চের ফরেন এক্সচেঞ্জ অফিসার হিসেবে কাছে কর্মরত আছেন, আপনার কাছে বিভিন্ন ধরনের এলসি কার্যক্রম আসবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য যারা ট্রেজারিতে, বিশেষ করে ট্রেজারিতে ডিপার্টমেন্টে কাজ করেন, তারা কিন্তু আপনার এই ডিলিংটা করে থাকে। এবং আপনাদের প্রত্যেক ব্যাংকই অবশ্যই আপনারা দেখেন প্রতিদিন একটা ফরেন এক্সচেঞ্জ রেটের একটা শিট দিয়ে দেওয়া হবে মেল করে, যারা অনলাইন ব্যবসায় আছে না, অথবা অন্য যে কোনো মাধ্যমে জানাই দেওয়া হয় যে আপনার আজকে ডলার বাইরে এটা তো তো অন্যান্য বৈদেশিক মুদ্রা, সেই অনুসারে আপনি মুদ্রা ক্রয় করবেন অথবা এই জায়গায় একটা জটিলতার বিষয় হলো, আপনাকে অঙ্ক করতে হবে। অঙ্ক করতে হবে কিভাবে, যে আপনি একটা সিম্বলিক কিছু প্রশ্ন, কিছু উপাত্ত আপনার ক্লাসে প্রেজেন্টেশন করা হবে অঙ্ক হিসাবে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার এই কাজটা কি, এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এটা দিয়ে কি আপনি ফরেন এক্সচেঞ্জের যে মুদ্রাগুলো কি ক্রয় করতেছেন না বিক্রি করতেছেন, এটাকে আপনাকে জাস্টিফাই করে নিতে হবে। এটা অনেকভাবে অনেকভাবে করা গেল। আপনার যদি ইংরেজির উপর
একেবারে অনেক ভালো দক্ষতা থাকে, তাহলে এটা আপনি বুঝতে পারবেন। আর অনেক ভালো দক্ষতা থাকলেও আপনি যদি এই কাজে অভ্যস্ত না হন, তাহলে আপনার বুঝতে সমস্যা হবে। আরেকটা হচ্ছে আমাদের ব্যাংকিং চ্যানেল যেটা আছে, যেমন আমাদের ডেবিট ক্রেডিটের আমাদের মূল কার্যক্রমে আমরা যত কাজ করি এর মূলেই কিন্তু হচ্ছে ডেবিট ক্রেডিট। আপনি যদি ডেবিট ক্রেডিটটা ভালো করে বুঝতে পারেন এবং এই জায়গায় ওই থিওরিটা কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই অঙ্কের মধ্যে কি আসলে কি করা আছে। এটা কি বাই করতে বলা হচ্ছে নাকি সেল করতে বলা হচ্ছে। এই যে তাহলে আমি কি বললাম, যে আপনার যদি উচ্চ দক্ষতা থাকে ভাষাগত ক্ষেত্রে এবং বুঝতে পারেন, তাহলে আপনি পারবেন। আরেকটা হলো আপনি ডেবিট ক্রেডিট দিয়ে পারবেন। আরেকটা হচ্ছে অঙ্কের বিভিন্ন রিকোয়ারমেন্ট আপনাকে ইন্ডিকেট করবে আপনি কি বাই করবেন না সেল করবেন। তবে এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে যদি বাই করতে বলা হয় আর সেল করতে যেটাই বলা হোক না কেন, আপনাকে কিছু নীতি মেনে চলতে হবে। একে অনেকটা সূত্রের মতো, যেমন এই যে স্টার চিহ্ন দিয়ে আছে এই জায়গায় বলাই আছে নিম্ন হারে ক্রয় আর উচ্চ হারে বিক্রয়। অর্থাৎ হচ্ছে আপনি যখন, আমরা আরেকটা কথা জানি যারা বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ালেখা করছি বা ব্যবসায় সংক্রান্ত কিছু ধারণা আছে, যে যদি আপনি কোনো একটা কিছু বিজনেস করতে যান, আপনি যদি ক্রয়ের সময় কম মূল্যে না কিনতে পারেন, কি বললাম, যখন আপনি ক্রয় করতে যাবেন, ওটা যদি আপনি সর্বনিম্ন মূল্যে কিনতে না পারেন, তাহলে বিক্রি করতে যাওয়ার সময় কিন্তু আপনি সর্বোচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন, লাভটা কম আসবে। এর জন্য আপনি যদি আপনি অন্যদের কাছ থেকে ডলার, পাউন্ড, ইয়েন যাই কিনেন, এটা যদি আপনি সর্বনিম্ন রেটে কিনতে পারেন, অথবা আমরা যদি শেয়ার মার্কেটেরও কথা বলি, আপনি যদি একেবারে লো প্রাইস অর্থাৎ ফেস ভ্যালুর চেয়ে নিচে বা ফেস ভ্যালুতে যদি আপনি শেয়ার কিনতে পারেন, তাহলে যদি এটা যত বাড়বে তত আপনার লাভ। আর আপনি যদি আপার লেভেলে চলে যান, একেবারে সর্বোচ্চ লেভেলে গিয়ে যদি আপনি শেয়ারই কিনেন, বৈদেশিক মুদ্রাই কিনেন, যাই ক্রয় করেন আপার লেভেলে, তখন আপনাকে তো হাই রিস্কে চলে যাবেন। এর জন্য পরীক্ষার হলে বা যে সূত্রটার উপর আমরা সবচেয়ে বেশি ডিপেন্ড করব, এটা হচ্ছে নিম্ন হারে ক্রয় করতে হবে, উচ্চ হারে বিক্রি করতে হবে। আর ক্রয়ের ক্ষেত্রে সমস্ত খরচ বাদ দিতে হবে, বিক্রি করার ক্ষেত্রে সমস্ত খরচ যোগ করতে হবে। এই জিনিসটা আপনাকে, এই তিনটা লাইন খুব ভালো করে মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। অর্থাৎ কি, আবারও বলি, ক্রয়ের ক্ষেত্রে উৎ- নিম্ন হারে ক্রয় করতে হবে, আর বিক্রয়ের ক্ষেত্রে উচ্চ হারে বিক্রি করবে। যত বেশি বিক্রি করবেন রেট, তত আপনার যে কিনবে তা লাভ। আপনি তো অন্যের লাভ করার জন্য বসেন, আপনি আপনার ব্যাংকের লাভ করার জন্য বসছেন, আপনাকে ওই চেয়ারে বসানো হয়েছে। আবার ক্রয়ের ক্ষেত্রে কি করবেন, সমস্ত খরচ বাদ দিয়ে দিবেন। যত খরচ হবে, ডলার কেনার পারপাস যত খরচ হবে তা আপনি সব বাদ দিবেন। আর বিক্রয়ের ক্ষেত্রে কি করবেন, সমস্ত খরচ যোগ করে ওই কাস্টমারকে বুঝিয়ে দেবেন। যেমন আমরা যে লবণ, সাবান যাই কিনি, এই ব্যাটটা কারা গ্রহণ করে? যে ব্যাটটা দেওয়া হয় 15% বা 10%, যেটাই সরকারের স্টেপ বাই স্টেপ নির্ধারণ করছে, ব্যাটটা কিন্তু যারা এটা বুক করবে বা কনজিউম করবে এই প্রোডাক্ট, তারাই কিন্তু শেষ পর্যন্ত, অর্থাৎ এই ব্যাটটা প্রথমে কার উপরে পড়ে, যা এসে ভোক্তা তার উপরে পড়ে। সেই ক্ষেত্রে এর জন্য বিক্রয়ের ক্ষেত্রে যে এই ডলারটা আপনার কাছ থেকে নিয়ে যাবে, সে সর্বোচ্চ মূল্যে নিয়ে যাবে। আর আপনি যখন কিনবেন, তখন আপনি বলবেন সর্বনিম্ন কিনতে, আপনি সমস্ত খরচ বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার রেট আরো কমে আসবে, তখন আপনার লাভ করার সমস্যা হবে। ওই যে আপনার বেতন থাকবে এটার মধ্যে, আপনার অফিসের অন্যান্য কার্যাবলী থাকবে, সকল কিছুর খরচ আদি বাদ দিয়ে দিবেন ক্রয় করার সময়। আর বিক্রয় করার সময় যত বেশি বিক্রি করতে পারেন তত আপনার লাভ। এটা হচ্ছে আপনার এই যে বিভিন্ন উপাদান থাকবে, উপাদানগুলো আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন। এর জন্য এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, যে নিম্ন হারে ক্রয়, উচ্চ হারে বিক্রয়। আর ক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন সব খরচ বাদ দিতে হবে। আর বিক্রয় করার ক্ষেত্রে কি করতে হবে, আপনার অন্যান্য খরচ যোগ করতে হবে। এটা গেল। আর এই অঙ্ক আপনি বাংলা ইংলিশ দুই ভার্সনই দিতে পারেন। আহ এটার মধ্যে কোনো ভেরিয়ার নাই। যদি প্রশ্নের মধ্যে বাংলা ভার্সন থাকে তাহলে বাংলা ভার্সন দিবেন, আর যদি প্রশ্ন বাংলা ভার্সন না থাকে, আবার কোনো কোনো অঙ্কের সময় দেখা যায় যে ইংলিশ অংশ দেখুন, সেক্ষেত্রে আপনি আর এটাকে বাংলা করতে যাবেন না।
এই হচ্ছে এই জায়গায় আরেকটা কথা। আর প্রশ্নের হেডিং করে কখনো মনে হতে পারে যে এটা বাই, বাই শব্দ থাকলেই বাই হবে, আর সেল শব্দ থাকলেই সেল হবে। সেল রেট থাকবে, বাই রেট থাকবে, তখন আপনি শুধু বাই বলে ফেলবেন। বিষয়টা কিন্তু ওইভাবে নেওয়া যাবে না। প্রথমে আমি বলে নিই, অর্থাৎ কি, আপনার যদি প্রশ্নে বাই রেটের কথা বলা থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন যে এই অঙ্কটা বাই করতে বলছি, বিষয়টা তা না। আবার যদি সেল থাকে, সেল রেট বা সেল করতে বলা হয়, সেল বলা শব্দটা থাকে দেখি আপনি বলে ফেললেন যে এটা সেল রেটে হবে। সেল আমরা সেল এর ভিত্তির উপর ভিত্তি করে আমরা কাজটা করি, বিষয়টা কিন্তু তা হবে না। অর্থাৎ বাই থাকলেই বাই হবে না, সেল থাকলেই সেল হবে না। আমাদের পুরা অঙ্কটা, লাইনটা করে নিতে হবে। বিশেষ করে প্রথম লাইনটাই আপনাকে ইন্ডিকেট করে দিবে আপনি আসলে কি করতে চাচ্ছেন। আরেকটা তো বললাম, ওই অ্যাকাউন্টিং থিওরি আছে, ডেবিট ক্রেডিটের একটা কার্যক্রম আছে, ওনারা বলবে অঙ্কে। আর এই জায়গায় আমরা সাধারণত জানি কি, 360 দিন বা 365 দিন বা 366 দিনে 1 বছর। কিন্তু ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা সবসময় কি করব, 360 দিনে 1 বছর হিসেবে ধরে নিব। কারণ এই জায়গায় সুদের হার নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ স্যার, একটা কোয়েরি, মানে একটু নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, বাই থেকে বলতেছিলেন, ওই জায়গাটা একটু যদি বলতেন। আচ্ছা, আমি বলতে মানে চাচ্ছি, কোশ্চেনে যে বাই থাকবে মনে হতে পারে। না আপনার কোশ্চেন পড়ে প্রথমে যেমন এই জায়গায় এই জায়গায় প্রথম দিকে দেখেন, প্রথম লাইনটার মধ্যে আছে ক্যালকুলেট দ্য বাই রেট অফ ইউর ব্যাংক ফর পারচেজ অফ এ বিল, কত পাউন্ড, পাউন্ডের চিহ্নিত, এটা পাউন্ড 5,000 পাউন্ড ইউজিং দিস ডেটা। এটা অঙ্কটা আসছে 2010 সালের জুনে পরীক্ষায় আসছে। আচ্ছা যাই হোক, এই জায়গায় বলা আছে যে আপনার ক্যালকুলেট দ্য বাইং রেট। এই বাই দেখে আপনি বুঝে ফেললেন, আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন না যে এটা আসলে আপনাকে বাই রেট দিয়ে অঙ্কটা করতে বলা হচ্ছে, বিষয়টা কিন্তু তা না। আবার এখানে সেল রেট কথা থাকে, তাই দিয়ে আপনি আর কিছু অন্য কিছু না করে এই একটা শব্দ দেখে আপনি ঠিক করে ফেললেন না এটা সেল রেটের অঙ্ক। আপনি কিন্তু আরো বিষয়ের ভিতরে যেতে হবে এবং তা পূর্ণাঙ্গ ভাবে বুঝতে হবে। যেমন এই জায়গায় আপনার লাইনটাই যদি আপনি দেখেন, ক্যালকুলেট দ্য বাই রেট অফ ইউর ব্যাংক। আপনার ব্যাংকের পক্ষ থেকে বাই রেট নির্ণয় করতে বলা হচ্ছে ফর পারচেজ অফ এ বিল ফর 5,000 পাউন্ড। আপনার ব্যাংকের পক্ষ থেকে একটা বিল ক্রয় করবেন। আপনি কিন্তু বিল ক্রয় করবেন, ডলার নয়, পাউন্ড নয়। কথাটা বোঝা যাচ্ছে? আমরা কি ক্রয় করব? বিল ক্রয় করব। বিল ক্রয় করার ক্ষেত্রে কি করব? একটা বিল ক্রয় করব, সেই বিলের আবার কি করতে বলছে, যে বাই রেটটা নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ এই অঙ্কটা বাই রেট আছে, পার্সেস আছে, দুইটাই আপনাকে সিমিলার অর্থ প্রকাশ করতেছে। কিন্তু আমার যে কথাটা ছিল যে আপনি বাই রেট এবং সেল রেট, এই ধরনের বাই আর সেল রেটকে আপনি নির্ধারণ করে ফেললেন না, এই অঙ্কটা কি হবে, আপনি পুরোটা পড়বেন, পরে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে এটা কি হবে। পুরো অঙ্কটা পড়ে আপনি একটা দুইটা ওয়ার্ডকে ইন্ডিকেট করে আপনি এই পুরো অঙ্কের সমাধান করে যাবেন, এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলে। এই নির্দেশনাটা আমার শুরুতেই বলা। আর একটা বলা হচ্ছে যে আমরা এটাকে কি করব, 60 দিন হিসাবে ক্যালকুলেট করব। এটা 365 দিন নয়। আরো একটা নির্দেশনা আছে এই জায়গায়, আপনার দেখতে হবে এই মার্জিন রেটটা, বিশেষ করে এই যে ডি নাম্বারে মার্জিন রেটটা, এই যে রেটটা আছে, এটা কি 1 পাউন্ডের উপর ভিত্তি করে দেওয়া আছে প্রত্যেকটা? যদি 1 পাউন্ডের উপরে ভিত্তি করে দেওয়া না থাকে, তাহলে এটাকে আমার 1 পাউন্ডে নিয়ে করে নিতে হবে। যে জায়গায় সুন্দর করে ওনারা দিয়ে দিচ্ছে 1 পাউন্ডের উপর ভিত্তি করে, কারণ এই যে অঙ্কটা করবো এটা পুরোটা কিন্তু 1 পাউন্ডের উপর ভিত্তি করে অঙ্কটা করা হবে। পরে শেষে গিয়ে আমরা গুণ বা গুণ করে পুরা রেজাল্ট হবে। এর জন্য আমাদের ক্যালকুলেশনের খাতিরে এই নির্দেশনাগুলো যদি আপনাদের হাতে কল হাতের পাশে কলম থাকে বা ইয়া থাকে, এগুলো একটু একটু করে লিখে নেন।
আর রেকর্ড ক্লাসের মধ্যে তো পাবেনই, তারপরেও লিখে নিয়ে এগুলো কিন্তু পরে অঙ্ক করার ক্ষেত্রে বেশ সমস্যায় পড়ে যাবে। তারপরে তারও আগে তো এই এক ধরনের অঙ্ক করতাম, কিন্তু এখন আরো 3-4 ধরনের অঙ্ক করতে হবে, ক্রস রেট করতে হবে, তারপরে আপনার ডিলিং রেট আছে, ক্লিন রেট, ওগুলো আপনার শিখতে হবে। যা আছে সবই মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যখন প্রথম দিকে আমরা বলবো তখন একটু নোট করে রেখে এবং মিলিয়ে নিলে অনেক সুবিধা হবে পরবর্তী অঙ্কগুলো করার ক্ষেত্রে। আবার একটু বলি যে আপনি বাই রেট আর সেল রেট দিয়ে ঠিক করে ফেলেন না, এই একটা শর্ত দিয়ে বাই রেট আর সেল রেট দিয়ে আপনি পুরো প্রশ্নটা পড়ে সিদ্ধান্ত নেবেন। আর কাজগুলো কি হবে, সাধারণত বিল অফ এক্সচেঞ্জ এর কোনো কেনা বেচা করা হয়ে থাকে, অথবা আমাদের দেশের আর অবস্থানটাও বুঝতে হবে। অবস্থানটা কেমন বুঝতে হবে, আপনি যদি বাংলাদেশের ভিতরে কোনো এডি ব্রাঞ্চে চাকরি করেন তাহলে আপনি কিন্তু রেমিটেন্স করার ক্ষেত্রে একরকম হবে। আর একই ব্যাংকে আপনি যদি লন্ডন বা ইউএসএ তে বা আপনার সৌদি আরবিয়ায় থাকেন আপনি, তাহলে কিন্তু আপনার আরেকটা কাজ হবে। সেই রকম অন্যরকম ভাবে আপনার এটা বিপরীত হয়ে যাবে আপনার অবস্থার পরিবর্তনের কারণে। যাই হোক, এই জিনিস আজকে এত জটিল না বলে আমরা একেবারে সহজভাবে একটা অঙ্ক আছে, এর চেয়ে সহজ আর নেই। একটু পড়ি, দেখি কি ধরনের অঙ্ক থাকে আর কি। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু বলবো। টেনার অফ দ্য বিল 60 ডেজ ফ্রম সাইট। আপনি একটা বিল পাইলেন কত, 60 দিনের মেয়াদ। এখন আবার একটু বলে নিই বিলগুলো কিরকম হয়। আপনারা কি জানেন যে বিনিময় বিল নামে একটা শব্দ আছে, বা এটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। আমরা তো জানি যে আহ, আহ, লত সবাই পড়ে এই জায়গায় পাশ করে আসছেন। এই জায়গায় আমাদের যে ডকুমেন্ট গুলো আছে ব্যাংক ওরিয়েন্টেড, সেই ডকুমেন্ট গুলোর আমাদের চেক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 80-81, এটা কি কারো করা আছে? এই বিষয়টা পড়ার খুবই জরুরত। আমার কাছে নোট আছে। আপনারা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট একটু জানতে হবে। আহ, ওইটার মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা অন্যতম অংশই হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। আর এই বিল অফ এক্সচেঞ্জ দিয়ে আপনার বৈদেশিক বাণিজ্যে বা আর পৃথিবীর যত আমরা হয়তো 10 টাকা 20 টাকা এই যে আমরা 500 টাকা 1000 2000 5000 টাকার লেনদেন করি, কিন্তু পৃথিবীর যত লেনদেন ট্রানজেকশন হয় তার 80% থেকে 90% হচ্ছে টাকার অঙ্কে, কোয়ান্টিটি না, সংখ্যায় না, টাকার অঙ্কে ওগুলো হচ্ছে দাঁড়ায়। টাকার অঙ্কে যদি আপনি হিসাব করেন পৃথিবীতে যত লেনদেন হবে তার 70 থেকে 80% হবে দাঁড়ে। আর এই দাঁড়ের ক্ষেত্রে অনেকটা ভিত্তি হিসাবে ফাউন্ডেশন বা মূল যে ইয়াটা ডকুমেন্টের উপরে কাজ করা হয়, এটাকে ওই 80-81-এর আমাদের যে আইন আছে, ওই আইনে বলা আছে যে বিল অফ এক্সচেঞ্জ একটা অংশ। সেই বিল অফ এক্সচেঞ্জের উপর ভিত্তি করে সাধারণত এই ফরেন এক্সচেঞ্জের কাজগুলো করা হয়ে থাকে। এই জায়গায় থাকে বিভিন্ন মেয়াদের থাকতে পারে, 10 দিন থাকতে পারে, 50 দিন, 100 দিন, 60 দিন, 90 দিন, এভাবে বিভিন্ন 180 দিন, 1 বছর সব। তবে বিল অফ এক্সচেঞ্জ যেটা আছে, এটা কিন্তু কারেন্ট অ্যাসেট হিসাবে কাজ করবে। এটা ফিক্সড অ্যাসেট হিসাবে, অর্থাৎ 1 বছরের অধিক সময় হিসাবে নেওয়া যাবে না। এটা কিন্তু ওই হস্তান্তরযোগ্য দলিল আইন যেটা আছে ওই আইনে সরাসরি বলা আছে 1881 সালে। আপনারা যদি আইনটা একটু দেখেন দেখবেন এদের বলা আছে। আর আমরা এই যে ফরেন এক্সচেঞ্জে যারা কাজ করে তারা এই বিলটা নিয়ে কাজ করে থাকে। আপনার কাছে ডকুমেন্ট সাবমিট করবে, আপনারা তার ওই ডকুমেন্টটা মেজারমেন্ট করবেন। বিভিন্ন পার্টি থাকবে, বন্দর কর্তৃপক্ষ থাকবে, শুল্ক কর্তৃপক্ষ থাকবে, এনবিআর থাকবে। সবার কাছ থেকে পারমিশন পেয়ে যদি আপনার কাছে সুন্দরভাবে সবাই কোনো জায়গায় ইয়ে নেই, কোনো গাফিলতি নেই, তখন আপনি এটা দেখে হয়তো বিলটা ক্রয় করবেন। কারণ কি, আপনি যদি বিলটা ক্রয় করেন তখন আপনি এই টাকাটা ওনাকে দিয়ে দিবেন, এবং 60 দিন পরে যেমন এই জায়গায় 500 পাউন্ডের একটা বিল, 5000 পাউন্ডের একটা বিল পাইলেন, 5000 পাউন্ড বাংলা টাকায় কত, 5 লক্ষ টাকার উপরে হইতে হবে না? 100 টাকা করে যদি দড়ি করে, পাউন্ডের দাম তো আরো বেশি, 130-140-এর মতো। যাই হোক,
এই জায়গায় 6 লাখ বা 7 লাখ টাকায় দেবেন। 7 লাখ টাকার একটা বিল পাইলেন আপনি, বিল পেয়ে এটাকে ওনাকে 7 লাখ টাকা বাংলা টাকা দিয়ে দিন। দেওয়ার পরে আপনি কি করবেন, এই 7 লাখ টাকার উপর ওনাকে বিল আসলো আজকে রেটে 7 লাখ টাকা, ওনাকে 7 লাখ টাকা তো আর দেওয়া হবে। আপনি এই জায়গায় কি করবেন, 10%, 15% হারে একটা ইন্টারেস্ট আরোপ করবেন, এই বিভিন্ন খরচ যোগ করবেন। যোগ করে পরে বলবেন যে না, আপনি 7 লাখ টাকা পাচ্ছেন না, আপনি হয়তো 6,50,000 পাবেন। তাইলে এই যে আপনি 7 লাখ টাকা ওনাকে দিয়ে দিলেন, বা 6,75,000 টাকা পাবেন। আর এই 25,000 টাকার মধ্যে আপনার সমস্ত আপনার অফিসের সমস্ত খরচের অংশ থাকবে। তারপর হচ্ছে আপনার অফিসের লাভ যে অংশটা আছে এটাও থাকবে। সব মিলে ওনার কাছে 6,75,000 টাকা বিক্রি করলেন। বিক্রি করার পরে আর আপনি পাইলেন কত? পাইলে আপনি যখন এই বিলটা কালেকশন করবেন, তখন আপনি কিন্তু কি করবেন, 7 লাখ টাকা মূল্য করবেন। তাহলে আপনার এই 2 মাসের জন্য 7 লাখ টাকা যদি অ্যাটলিস্ট 20,000 টাকা লাভ হয়, তাহলে দেখেন আপনার লাভ কত পার্সেন্ট আসে, কত পার্সেন্ট আসে। আর যদি তাও না, ওই দিকে না যান, এই জায়গায় দেখেন কত পার্সেন্ট আছে, 15% ডলার। আপনি 15% লাভ করতেছেন। আর আমরা যদি একটা ইনভেস্টমেন্ট করি, এই রেটের বর্তমান রেটেও হিসাব করেন, 13.5% পাবেন। আর আপনি এই জায়গায় ইনভেস্টমেন্ট করে একটা বিল আনবেন, এর জন্য তারা টাকা দিয়ে দিবেন, বিলের ডকুমেন্ট তো থাকতেছে, আপনার বিলের ডকুমেন্ট, আপনি পাচ্ছেন হচ্ছে 15% প্রফিট। তাহলে আমাদের ব্যাংকগুলোর যে আয়ের বড় একটা অংশ হচ্ছে কি, এই আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে এলসির কার্যক্রম, বিনিময় বিলের ক্ষেত্রে এই কার্যক্রমগুলোর উপর ভিত্তি করে হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা আসি যে আমাদের পরবর্তী যে আইটেমটা আছে, ট্রানজিট টাইম 10 days, অর্থাৎ 10 দিন হচ্ছে আমাদের ট্রানজিট টাইম। অর্থাৎ যে যে কোনো অঙ্কের ক্ষেত্রে বা আমাদের এই বিলটা আদায় করার ক্ষেত্রে যে কোনো একটা সমস্যা হতে পারে। এর জন্য আমরা বিলের মেয়াদ ধরছি হচ্ছে কতদিন, 60 দিন, কিন্তু ট্রানজিট টাইম ধরলাম কতদিন, 10 দিন। কারণ এই বিলটা আমরা যখন আমাদের কাছে আসবে পূর্ণাঙ্গ ভাবে টাকা, পাউন্ড আকারে, তখন হয়তো বিভিন্ন সমস্যা হতে পারে। ওই দেশে বন্ধ থাকতে পারে, আমাদের দেশে বন্ধ থাকতে পারে। যেমন আমাদের দেশে শুক্র শনি বন্ধ, আবার কোনো দেশে রবিবার বন্ধ। তাহলে আমাদের ওই দেশে তাহলে 3 দিন টানা বন্ধ করে গেল না, আমাদের দেশে শুক্র শনি, ওই দেশে রবিবার, এই 3 দিনে ব্যাংক আমরা কার্যক্রম হলো না, গিয়ে হলো কবে, 3 দিন পরে। এই ধরনের বিভিন্ন ইনজুরি টাইম থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকে। এর জন্য এটাকে বলা হবে ট্রানজিট টাইম। 10 দিন ধরে নিয়েছে, যাতে 10 দিনের ভিতরও কাজটা হয়, তারপরে তারা দিতে রাজি। অর্থাৎ আহ, মোট হিসাবটা হবে অনেকটা 70 দিনের মতো। তারপর আসলাম ইন্টারেস্ট রেট, 15% পারে না। এটা কিন্তু একটু দেখতে হবে, এটা কি পারে নাম আছে নাকি। যদি পারে নামে থাকে, তাহলে পারে নাম হতে এনাম হতে হচ্ছে পুরো বছরের উপরে 15%। আর আমরা এটাও জানি, কোনো টাকার উপরে যদি পার্সেন্টেজ আরোপ করা হয়, তাহলে এটা সারা বছরের উপর ধরেই এটার পার্সেন্টেজ আরোপ হতে হয়ে থাকে। তারপর হলো ব্যাংক প্রফিট মার্জিন, ওনারা বলা আছে যে 10 পয়সা পার পাউন্ড, আর ব্র্যাকেটে লিখে দিছে 1 পাউন্ডের। আবার ওভারহেড চার্জ এই জায়গায় আছে 15 টাকা পার পাউন্ড। এটা বলা হলো এক্সচেঞ্জ রেট, আপনাকে দিয়ে দিচ্ছে। আমরা কি বলছিলাম, যে এই জায়গায় সূত্রে নিম্ন হারে ক্রয়, উচ্চ হারে বিক্রয়। আরেকটা সূত্র আপনাদের হ্যাঁ, পারচেস লো রেট, সেল হাই রেট। এই যে যে সূত্রটা, এটা তো ইংলিশে বলা আছে, এই জায়গায় হচ্ছে বাংলা, যে কি নিম্ন হারে ক্রয়, উচ্চ হারে বিক্রয়। যখন ক্রয় করতে যাবেন তখন এই হারটা, যেমন এই জায়গায় কি বলা আছে, $1 সমান সমান কত, আপনাকে বলা হচ্ছে 1.5065 থেকে 1.4575, অর্থাৎ $1। আপনি যদি টাকাতে কনভার্ট করেন, পাউন্ড হবে হচ্ছে $1, $1 সমান সমান 1 পাউন্ড সমান সমান হচ্ছে আপনার কত ডলার, 1.5065 থেকে, এটা হতে পারে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হতে পারে কত, 1.4575, এটা হতে পারে সর্বনিম্ন। অর্থাৎ $1 সমান সমান পাউন্ডের পরিমাণটা, সরি, 1 পাউন্ড সমান সমান ডলারের মূল্যটা একটু বেশি দেখাচ্ছে। আর আমাদের
কি শিখতে হবে? আমাদের শিখতে হবে হচ্ছে $1 সাথে বাংলা টাকার কি, বাংলাদেশি টাকায়, অর্থাৎ যেই জায়গায় থাকুক সারা পৃথিবীর যত মুদ্রা নিয়ে আমরা কাজ করবো ফরেন এক্সচেঞ্জে, এটাকে সরাসরি ডলারে কনভার্ট করতে হবে প্রথমে, তারপরে আসবে বাংলা। এই তিনটা ধাপ অতিক্রম করতেই হবে। অর্থাৎ যেই মুদ্রা থাকুক, জাপানি ইয়েন থাকুক, ইন্ডিয়ান রুপি থাকুক, রাশিয়ান রুবল থাকুক, চায়না ওয়ান থাকুক, যেইটাই থাকুক, ওইটাকে আমরা প্রথমে কি করব, ডলারে কনভার্ট করব। তারপরে ওই ডলারটাকে আবার আমরা বিডিটিতে কনভার্ট করব। এই দুইটা কাজ আমাদের করতে হবে এই এই অঙ্কের ক্ষেত্রে আর কি। আচ্ছা, যাই হোক, ওনাদের পরবর্তী কোশ্চেনটা শেষে বলছে, প্লিজ ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট পেয়েবল টু দ্য এক্সপোর্টার। আপনি এক্সপোর্টারকে পেয়েবল টু এক্সপোর্টার, অ্যাজিউম দ্যাট ইয়ার কনসিস্ট অফ 360 ডেজ, অর্থাৎ একদিনকে আমরা এক বছরকে 360 দিন দ্বারা নির্ণীত করবো, সংগঠিত হবে। যাই হোক, আর বলা হচ্ছে যে আমরা কি করব, এই যে শেষের যে লাইনটা, প্লিজ অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট পেয়েবল টু দ্য এক্সপোর্টার। আপনি যে টাকাটা কনভার্ট ক্যালকুলেট করবেন বা যে অ্যামাউন্ট, এটা কাকে পরিশোধ করবেন? এক্সপোর্টার। অর্থাৎ এক্সপোর্টারকে আপনি টাকা পরিশোধ করবেন, তাহলে তার কাছ থেকে আপনারা কি কিনবেন? তার কাছ থেকে আমরা কিনতে যাচ্ছি ডলার বা পাউন্ড, যেটা আছে এই জায়গায় কি আছে, পাউন্ড কিনতে যাচ্ছি। এটা মোটামুটি এই লাইন থেকে আমরা মোটামুটি শিওর ছিলাম যে আমাদের অনেকটা এটা বাই রেটের কাজ করতেছে। আর শেষের লাইনটা আরো পরিষ্কার করে দিল, প্লিজ ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট পেয়েবল টু দ্য এক্সপোর্টার। আপনার যে অ্যামাউন্ট আছে এটা এক্সপোর্টারকে বা রপ্তানিকারককে পরিশোধ করতে হবে। তাহলে আমরা বাই রেটের ক্ষেত্রে, আর আমরা বাই রেটের ক্ষেত্রে কি বলছিলাম, যে ক্রয়ের ক্ষেত্রে সমস্ত খরচ বাদ দিতে হবে। এই জায়গায় আর একটা মজার বিষয়, আবার একটু দুঃখের বিষয় হলো, এই জায়গায় সমাধান আছে। এটা দেখে চোখের দিকে যাওয়ার কারণে হয়তো বা আমাদের সহজ হয়ে যাচ্ছে বলা, যে পাউন্ড লেস করা হচ্ছে, তার মানে হচ্ছে সকল এটা বাইরেটে, আমরা বাইরেটে অঙ্কটা করবো। কিন্তু যখন আসল পরীক্ষাটা হবে আমাদের, যখন এই সমাধান হাতে না থাকবে, এমন অঙ্ক নিচে আছে এবং আরো অঙ্ক দেওয়া হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার দৌরাত্ম্য কতটুকু বা কতটুকু আপনি বুঝতে পারছেন। যাই হোক, এই অঙ্কের তাহলে আমরা কিভাবে নির্ণয় করছি, এটা বাইয়ের রেট। একটা দেখেন, এই প্রথম লাইনে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য বাইং রেট অফ ইউর ব্যাগ অর পারচেজ অফ এ বিল। অর্থাৎ আপনি একটা পারচেজ করতেছেন, বিল সংগ্রহ করতেছেন, বিল। এই বিলের পরিবর্তে আপনার অবশ্যই আচ্ছা, এই বিলের পরিবর্তে আপনার এক্সপোর্টারকে কি দিয়ে দিতেছে, আপনি হচ্ছে টাকা দিয়ে দিচ্ছে এই বিলের পরিবর্তে। তাহলে আপনি একটা বিল পাচ্ছেন এবং ভবিষ্যতে বিলের যে অ্যামাউন্ট আছে এটা আপনার কাছে জমা হয়ে যাবে। আরেকটা দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারছি যে শেষের লাইনে, প্লিজ অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট পেয়েবল টু দ্য এক্সপোর্ট। আপনি কত অ্যামাউন্ট এক্সপোর্টারকে পরিশোধ করবেন। অর্থাৎ এক্সপোর্টার কি করছে, বিদেশ থেকে একটা বিল পাইছে, এটাকে আপনাকে প্রেজেন্টেশন করছে এবং বলছে যে এটা 60 দিন পরে আপনি ম্যাচুরিটি। তারপরে ওনারা বললো যে আপনি 60 দিন না, আপনি আরো 10 দিন নিয়ে নেন, কারণ হচ্ছে নানা সমস্যা থাকতে পারে। আর আরেকটু বলে নেই, এই ধরনের যদি 10 দিনও পার হয়ে যায় এই ট্রানজিট টাইমটা, তখন কিন্তু নোটারি পাবলিক আছে, আপনার ইন্টারন্যাশনালি ন্যাশনালি নোটারি পাবলিক আছে, তাদের কাছে নোটারি করার পরে প্রত্যেক দিনের জন্য একটা নির্দিষ্ট হারে সুদ ওনারা নির্ধারণ করবেন। প্রত্যেক প্রত্যেক দিনের জন্য প্রত্যেকটা টাকার উপর একটা নির্দিষ্ট হারে সুদ আরোপ করবে, ওনারা নির্দেশনা দিবে এই 10 দিন 70 দিন পরে। তখন কিন্তু এই যে এক্সপোর্টার আপনার কাছে বিল দিয়ে গেছে, সে কিন্তু এইভাবে সুদ দিতেই থাকতো যতদিন না এটা সেটেল করা যাবে। এখন কি সে অন্য দেশ থেকে পাবে এই টাকাটা না না পাবে ওইটা বিষয় না, সে সুদ দিয়ে দিত যখন এটা পাবে। আর যদি যে
নিজের পকেট থেকে এটা সেটেলমেন্ট করে তাহলে তো গুড, আর না করলে সে এইভাবে সুদ দিতেই হবে। এটা নোটারি পাবলিকের আইনেই বলা আছে। আচ্ছা, যাই হোক, আপনার এই যে এক্সপোর্টারের কাছ থেকে বিলটা সংগ্রহ করলেন, অর্থাৎ আপনি পাউন্ড ওনার কাছ থেকে এই বিলের বিনিময়ে পাউন্ড ক্রয় করে ফেললেন, বিলটা রাখলেন, পাউন্ড পাবেন, এবং এর জন্য আপনি কি কম মূল্য নির্ধারণ করবেন, আর এর কারণে আপনি তাকে টাকা দিয়ে দিবেন বাংলাটা। সে বাংলাদেশের ভিতরে যে তাদের স্যালারি ট্যালারি অন্য কাজ করে, সেই ক্ষেত্রে এক্সপোর্টারের এই ধরনের যদি কোনো বিল আমরা পারচেস করি এবং এটার বিনিময়ে যদি এক্সপোর্টারকে টাকা দিয়ে দেয়, তাহলে এই বিলের সাথে সাথে আমরা পাউন্ডও ক্রয় করব এবং নির্দিষ্ট সময় পরে পাবো। এই যে নির্দিষ্ট সময় পরে পাবো, এর জন্য আমাদের একটা ইন্টারেস্ট ওনার উপরে আরোপ করা হবে। যে আমরা 60 দিন পরে আমরা আজকে 7 লাখ টাকা দিয়ে দিচ্ছি, 50 লাখ টাকা দিয়ে দিচ্ছি আপনাকে, আজকে নিয়ে যাচ্ছেন, তাহলে আমাদের বেনিফিটটাকে, আমাদের যে ক্যাশ চলে গেল, ক্যাশ মার্জিন যেটা হলো, সেই ক্ষেত্রে আপনার এই যে তাকে দিয়ে দেওয়া হলো, সে তাকে ওইটা দেওয়ার পরিবর্তে আপনি একটা নির্দিষ্ট ইন্টারেস্ট পাবেন। এখন আসেন আপনার একটু ক্যালকুলেশনের দিকে। এই জায়গায় বলা হচ্ছে গিভিং পাউন্ড, যেহেতু আমরা নীতিগতভাবে এবং অঙ্কটা থেকে বুঝতে পারলাম যে আমরা কি করতেছি, বাই করতেছি, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেটা এই যে রেট গুলো আছে এক্সচেঞ্জ রেট, এই জায়গায় দুইটার ক্ষেত্রে আমরা নিম্নটা গ্রহণ করব। তার মানে আমাদের 1 পাউন্ড সমান সমান ডলার কত আছে, 1 টাকা 50 পয়সা, 1 ডলার 50 সেন্ট, 1.5065 সেন্ট থেকে 1.4575 সেন্ট, এর ভিতরে আমাদের নিম্ন কোনটা, ছোট কোনটা, এইটা। তাহলে আমরা যেহেতু বাই করবো, এই রেটটা আমরা গ্রহণ করবো। আবার ডলার যখন আমাদের 1 ডলার সময় বাংলা টাকায় কনভার্ট করতে যাচ্ছি, তখন আমাদের ছোট হচ্ছে এটা, তাহলে আমরা এইটা নিয়ে থাকবো। এর জন্য বলা হচ্ছে গিভেন দ্যাট এ পাউন্ড 1 পাউন্ড সমান সমান 1.4575 US ডলার, 1 ডলার সমান সমান 68.4040 টাকা। এখন 1 পাউন্ডকে যদি আমরা বাংলা টাকায় রূপান্তর করতে চাই, তাহলে 1 পাউন্ড সমান সমান কত ডলার, এত ডলার, তাহলে 1 ডলার সমান সমান কত টাকা, এই 68 টাকা। তাহলে এই টাকাটাকে এই এই পাউন্ড এই ডলারটাকে এই বাংলা টাকা যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা প্রকৃতপক্ষে 1 পাউন্ড সমান সমান বাংলা টাকা কত বেরিয়ে আসবে। এই যে কত বেরিয়ে আসলো, 99 টাকা 69 পয়সা 69, আর কত, 88 এই জায়গায় আছে, একটুকু আমাদের করতে হচ্ছে। এ জায়গায় আবার একটু বলি, আমরা কিন্তু 1 মিনিটের মতো আছে, ডিসকানেক্ট হবো, তারপর আবার একটু কানেক্ট হতে হবে। যে বাইং এর ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের যেটা কম, দুই ক্ষেত্রেই আমরা নিব, কমটা নিব। তখন আমাদের কি করতে হবে, প্রথমে বলছি যে আমরা যত ধরনের বৈদেশিক মুদ্রা আছে, তা থেকে আমরা এটাকে কি করতে হবে, যে ডলারে কনভার্ট করে নিতে হবে, তারপর ডলারটাকে আবার বাংলা টাকায় কনভার্ট